আমার কথা হয়েছে যে বান্দর নাচানি যে খেলা যেটা, এখন এটা কেউ কেউ লোক মজা পাবো ইন্ডিয়ারে বান্দর নাচাইছে, বান্দরের লেজ কেমনে কাটতে আর বান্দরের মুখটা কালা করে হনুমান কেমনে বানাইছে এটা কিন্তু আমাদের লোকজন জানে। সো ইফ ইউ হ্যাভ সিন দ্য ফার্স্ট সাইড অফ ইট, যে ভাই ওই শাম আর দাম যে দোস্তি করলো আ যাও গলে মিলতে হ্যাঁ, নেক্সট স্টেজটা কিন্তু দ্বন্দ্ব আর ভেদ, এটার জন্য এইসব লোককে তৈরি থাকতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে কি, ইন্ডিয়ান লিডাররা অনেক সময় আমি জানি, যেমন ধরেন আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, এই যে 10 ট্রাক অস্ত্র আসবে আমরা তো জানিয়ে গেছিলাম। আমি আজকে স্মরণ করতে খুব শ্রদ্ধার সাথে মহিউদ্দিন চাচাকে, চিটাগাঙ্গে মেয়র ছিলেন বন্দর শ্রমিক ইউনিয়ন প্রেসিডেন্ট, ওনার থেকে আমরা জানতে পাইনি প্রথম আমাদের যেটা প্ল্যান ছিল যে আমাদের লোকজন এখানে ঢুকবে, মহিউদ্দিন চাচার লোকজনের সাথে যাবে, যখন এই অস্ত্রগুলি নামতেছে রকেটস উইল বি ফায়ার, দ্য হোল প্লেস উইল বি ব্লোন আপ, দিস ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যান। কিন্তু ভারত তো এটা তো পাকিস্তান না যে আর্মি বা ইন্টেলিজেন্স একটা অ্যাকশন করে দিল। এখানে পলিটিক্যাল ক্লিয়ারেন্স ছাড়া, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ক্লিয়ারেন্স ছাড়া এইসব অপারেশন আমরা ফরেন টেরিটরিতে বা ইন্ডিয়ার ভিতরে করা সম্ভব না। এইটা যখন উঠছে বাজপেয়ী সাহেব, তখন আমাদের প্রধানমন্ত্রী জর্জ ফার্নান্ডিস ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড যে হার্ড অ্যাকশন হোক, বাংলাদেশ এইভাবে আমরা তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে গেছি আর তারা এইসব অস্ত্র আনবে, এবং এই অস্ত্রের শোনেন এই অস্ত্রের একটা অংশ তো বাংলাদেশের জিহাদিদের জন্য ছিল, আরেকটা অংশ ছিল আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার জন্য। আসামের যে আলফার নেতা পরেশ বড়ুয়া তখন হোটেল হারবার ভিউ চিটাগাঙ্গের জিসি মোড়ে ওইখানে বসা, পাশেই 100-112 FIU ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট, সেখানে মেজর সাহেব ছিলেন, এরা সব এগুলি করতে। এখানে আমার যেটা বক্তব্য, যখন এই প্রশ্নটা উঠলো যে আমাদের এইটা প্ল্যান, উই নো উইল বি প্রপারলি ইনফর্ম ওয়েন আর্মস নামবে, যখন আর্মস যা উতরেগা और आदमी जाके रॉकेट फायर। वाजपेयी जी प्रथम प्रश्न হলো ড্যামেজ, কোল্যাটারাল ড্যামেজ কিতনা होगा, কোল্যাটারাল ড্যামেজ কত হবে, কত লোকজন সাধারণ, তখন বললো যে ওইখানে 200-300 যদি শ্রমিক থাকে এরা অনেকেই মারা যেতে পারে, কেন এত অস্ত্র শস্ত্র এত গোলা বারুদ এক্সপ্লোশন হবে, ম্যাসিভ আগুন টাগুন লাগবে, অনেক লোক 200-400 লোকও মারা যেতে পারে। वाजपेयी जी बोले ये ऑपरेशन नहीं हो सकता है, क्यों, we may have a problem with the government of Bangladesh, but for that 2-3 I have no right যে 200-300 সাধারণ নিরীহ বাংলাদেশের জীবন নিয়ে আমি টানাটানি করবো, সরি ये नहीं होगा, आप लोग दूसरे तरीके से ऑपरेशन प्लान कीजिए, I know it for a fact। তারপরে অন্যভাবে প্ল্যান করা হইলো কি হবে, যে পুলিশকে জানানো ছিল না, পুলিশের কানে এটা দেওয়া হইলো, আপনার মনে আছে ভাই তখন নিশ্চয়ই মনে আছে, আমি তখন সাউথ এশিয়া ডেস্কে কাজ করি ফরেন মিনিস্ট্রিতে, রাইট। তো তাইলে আপনি জানবেন যে ওই সময় আওয়ামী লীগ আন্দোলনরত আব্দুল জলিল সাহেব আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, উনি বলছিলেন 1 মাসের মধ্যেই সরকার ফেলে দেবো, স্বয়ং আল্লাহ বাঁচাতে পারবেন, আমাদের কাছে ট্রাম্প কার্ড আছে ইত্যাদি ইত্যাদি। আমরা এটার সুযোগ নিলাম, আমাদের লোকজন দিস ইজ ইন্টেলিজেন্স কতটা সূক্ষ্ম দেখেন, যে ভাই বাজপেয়ী তো বলছে এখানে গোলাগুলি করা যাবে না, ঠিক আছে, খবর নিয়ে দেখা গেল যে চট্টগ্রামের পুলিশ এগুলি কিছু জানে না, চট্টগ্রামের পুলিশ কমিশনার কিছু জানে, তাদের কানে যখন সত্যিকারের মাল মশলা নামতেছে, মহিউদ্দিন চাচার থেকে খবর পেয়ে, হ্যাঁ ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্সের তখন যে নাম্বার 2 ম্যান জেনারেল গগনজিৎ সিং, আমি তাকে পার্সোনালি চিনি, এই আবার মহিউদ্দিনের খুব বন্ধু, জয়নাল হাজারির বন্ধু, কেন 71-এ হি ওয়াজ এ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট অফ ইন্ডিয়ান আর্মি, এরা সব মুক্তিযোদ্ধা, এদের মধ্যে বিরাট দোস্তি, বিরাট দোস্তি। তখন বলছে মহিউদ্দিন যখন জানাইছে, আমি এটা কোনোদিন ডিসক্লোজ করতাম না, কিন্তু আজকে টুডে হি ইজ নো লঙ্গার দেয়ার, হি ইনফর্মড আস, এবং এটা জানতে পাইরে এই খবরটা আমরা চিটাগাং পুলিশের বলে যে আওয়ামী লীগের জন্য এত বড় কথা, যে আওয়ামী লীগ বলছে যে 1 মাসে সরকার ফেলাই দেবে, এইটা কেমনে, যে আওয়ামী লীগের জন্য ইন্ডিয়ার থেকে অস্ত্র নামতেছে, আর এই পুলিশরা ভাবছে যে এখানে গিয়ে যদি থাবা দিয়ে এই অস্ত্র আমরা ধরি, তারপরে তো 1 স্যালুট দিয়ে বেগম সাহেবের 1 স্যালুট, একেবারে চিটাগাঙ্গের কমিশনার থেকে আমি 1 লাফে আইজিপি, বাংলাদেশের বস পুলিশ। সো দিস ইজ হাউ দে ওয়েট। ওইখানে যখন ডিজিএফআই লোক বাধা দেওয়ার চেষ্টা করে, তুমি ইন্ডিয়ার থেকে কত টাকা খাইছো, এন্ড দ্য এন্টায়ার থিং ওয়াজ সিজড। এবং এই খবর, আর আমরা আস্তে করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে বলছি যে ওইখানে অনেক অস্ত্র ধরা পড়ছে, এরা সব দৌড়ায় গেছে, ইনক্লুডিং বিবিসি যে স্ট্রিঙ্গার সে খবর ফাইল করছে, সব পত্রিকা। আর আপনি লুকাবেন কি করে, ওইখানে লাইভ শুরু হয়ে গেছে, কেন আপনার নিশ্চয়ই খেয়াল আছে 96-এ আপাপ প্রথমবার পাওয়ারে আসার পর অনেক টিভি চ্যানেলকে লাইসেন্স দিয়েছিল, তারা তখন সব সক্রিয় 2004-এ তাদের সব
বিভিন্ন টিভি চ্যানেল ওইখানে গিয়ে লাইভ করার সময় ব্যাপক পরিমাণে অস্ত্র ধরা পড়েছে, তারা তখনও জানেন এই অস্ত্রটা কার জন্য। অনেকেরই ধারণা কি জানি এটা আওয়ামী লীগের অস্ত্র, বাট ইট বিকেম এ বিগ স্টোরি। আর বিবিসি যখন স্টোরি হয়েছে তখন সারা এটা ওয়ার্ল্ড ওয়াইড স্টোরি হয়ে গেছে, আত্মলুকানোর কোনো ইয়ে নাই, বুঝতে পারছেন? দিস ওয়াজ দ্য অপারেশন, দিস দ্য ফলস ফ্ল্যাগ অপারেশন। মানে তোমার চাক্কা দিয়ে তোমার আমি উল্টায় ফেলাই দিলাম। দিস ইজ দ্য, এই যে র বলে না যে জিয়াউর রহমান করতে হচ্ছে, ফট করে কাউকে হত্যা টত্যা করে না, এই এই চাণক্যর নীতিতে করে যে তোমার শক্তি দিয়ে, মানে খুব, এটা ক্রিকেটের একটা উদাহরণ দিই ভাই আপনারে, যে আপনি খুব জোরে বল করতেছেন, হ্যাঁ আমি আপনার বলের জোরটাকে ব্যবহার করি, আস্তে করে একটা লেগ গ্লাভস করলাম, একটা ফ্লিক করলাম, এটা 6 হয়ে গেল, বুঝতে পারছেন? আমি গায়ের জোরে গলা ঘুরাইলাম না। এই ইন্ডিয়ানরা এই ফ্লিকের মাস্টার, ছোটা সা এক ছোটা ছোটা খেল দো। আমি অন্য কিছু না, ইন্ডিয়াদের অনেক সমস্যা আছে, আমরা দেশের ভিতরে নানা রকম সমালোচনা করি, নানা রকম পলিটিক্যাল ডিবেট, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার কিন্তু ইন্ডিয়াতে আপনি জেনে রাখবেন, অন ফরেন পলিসি ইস্যু ওয়েন ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ইনভলভড, তখন আপনি দেখবেন যে তখন মোদি রাহুল গান্ধী কিন্তু সব এক হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আপনাকে বলি, যে শেখ হাসিনার ইস্যুটাকে নিয়ে এত ভোট পাকাইতেছে এই তারেক মিয়ার আশেপাশে খলিল টলিল এরা, অন শেখ হাসিনা ইস্যু ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিজ আর অন দ্য সেম পেজ। আপনি এত বছর এত সিনিয়র ডিপ্লোম্যাট, আপনি নিশ্চয়ই জানেন এটা, শেখ হাসিনা সবাই বইঞ্চি, এবং সব থেকে বড় কথা হচ্ছে মোদি অমিত শাহ তো উনি বইঞ্চি, রাহুল প্রিয়াঙ্কা তো ওনার কোলে বড় হয়েছে। উনি যখন এখানে মানে ইন্দিরা গান্ধীর আমলে উনি যখন এখানে ওনার আব্বা মারা গেছে, উনি ইন্ডিয়াতে শেল্টারে ছিলেন সবসময়। সোনিয়া গান্ধী ওনাকে সিস্টার বলে, রাহুল প্রিয়াঙ্কা ওনাকে মাসিজি বলে। ইন্ডিয়াতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে ওনার যে সম্পর্ক, অন শেখ হাসিনা করছেন দের ইজ কমপ্লিট ইউনানিমিটি। আমাদের এখানে কোন পলিটিক্যাল পার্টি চাইবে না যে শেখ হাসিনা দেশে ফেরত গিয়ে উনি পরের দিন ফাঁসিতে তুলে দেবে, বা পাকিস্তানের ওই যে লস্করে থেবার নাকি 6 জনের একটা গ্রুপ বাংলাদেশে ঢুকছে, আমাদের ইন্টেলের কাছে খবর আছে, আপনাদের এনএসআই ডিজিএফ এর কাছে খবর আছে, হ্যাঁ সাজিদুর রহমানের নেতৃত্বে কাশ্মীর, আমাদের কাশ্মীরে অ্যাকশন করতে জামাত। এখন এই সময় 6 জনের একটা পাকিস্তানিরা তাদের খাস আদমিদের এখানে ঢুকাইতেছে কেন? নিশ্চয়ই কোনো হাই ভ্যালু টার্গেট। তো বাংলাদেশে এখন সব থেকে হাই ভ্যালু টার্গেট কে? এটা তো পাকিস্তানের আনফিনিশড এজেন্ডা, যে মুজিব ने हमारा मुल्क तोड़ा, पाकिस्तान तोड़ा, उसका खानदान को खत्म करो। 75 এ ওই এজেন্ডা আনফিনিশ কেন? এই 2 মহিলা বাইচা গেছে, বিকজ দে ওয়ার ইন জার্মানি। দিস ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পাকিস্তান, যে এই খানদান কো খতম করো। যাই হোক, এই জায়গাতে এইসব নানা রকম সিকিউরিটি ইস্যু টিস্যু আছে, এইসব ব্যাপার আছে, কিন্তু এখানে অন শেখ হাসিনা কোয়েশ্চেন। আজকে যদি মোদি কোনো কারণে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেন, শেখ হাসিনা স্কিল্ড ইমিডিয়েটলি লেটার, আপনি মনে করেন পার্লামেন্টে অপোজিশন পার্টি বিশেষ করে কংগ্রেস তাকে ছেড়ে দেবে? কংগ্রেসের সাথে তো আওয়ামী লীগের সম্পর্ক আরো বেশি নিবিড়। আজকে প্রণব মুখার্জি জীবিত নাই, কিন্তু প্রণব মুখার্জি তো ঘরের লোক না, শেখ হাসিনার কাকা বাবু, পায়ে ধরে নমস্কার। এদিকে কাকা বাবু, এদিকে আবার সৌরভ মুখার্জি বৌদি, কিন্তু বৌদি দেশের মানুষ, তো বৌদি নড়াইলের, সৌরভ মুখার্জি নড়াইলের মেয়ে, প্রণব দা তো পশ্চিমবঙ্গের মানুষ, বীরভূমের, উনি ঘটি, বাঙাল না। তো এইসব অনেক ব্যাপার ট্যাপার আছে, আমরা নিজেরাই দেখছি। প্রণবদার বাড়িতে পাত পাইতে 20 জন ভাত খাইতেছে, মানে আওয়ামী লীগের 5-6 জন, কংগ্রেসের 5-6 জন, মানে এই টাইপের রিলেশন। এই জন্য অন শেখ হাসিনা কোয়েশ্চেন, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিজ আর অন দ্য সেম পাইজ। এটা বাংলাদেশে কার পছন্দ হয় কার না হয়, we are not even bothered. বহিন জি हमारा फ्रेंड है, বহিন জি के लिए हमको जो करना है हम करेंगे, এরকম একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার এখানে ফাইনালি আমি বলি, বিফোর ইউ আস্ক সাম ফার্দার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা, এটা চাইনিজদেরও বলা হইতেছে, তারা তো ব্যবসা বাণিজ্য অনেক প্রজেক্ট করবে। তারেক সাহেব গেছিলেন, হ্যাঁ $9 বিলিয়ন ইনভেস্টমেন্ট, 12টা প্রজেক্ট। আজকে আমাদের যখন তারেক সাহেব ওইখানে ছিলেন, তখন কিন্তু চায়নার ফরেন মিনিস্টার ওয়াজ ইন ইন্ডিয়া, ওয়াং ই। কেন জানেন? ওয়াং ই, আপনি জানেন ইন্ডিয়া চায়নার একটা বর্ডার ইস্যুটা রিজলভ করার জন্য একটা স্পেশাল কমিটি আছে। তো এইটা চায়নার দিক থেকে এটার হেড হয়েছে ওয়াং ই, ফরেন মিনিস্টার। আমাদের দিক থেকে ফরেন মিনিস্টার জয়শঙ্কর না, আমাদের দিক থেকে হেড হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। কারণ আপনি জানেন আমাদের এখানে সুব্রমণিয়ম কমিটির রেকমেন্ডেশন কার্গিল যুদ্ধের পর থেকে নেবারহুড কিন্তু স্ট্রাকচার অফ ডিপ্লোমেসি লাইক এমবেসিজ এন্ড কনসুলেটস, দে আর আন্ডার ফরেন মিনিস্ট্রি, এমইএ। কিন্তু পলিসিগত হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হ্যাজ দ্য ফাইনাল ওয়ার্ড।
কারণ নেবারহুড হ্যাঁ, যেটাকে নিয়ার অ্যাব্রড বলতেছে, এগুলি সিকিউরিটি ইস্যুস আর ইনভলভ, সো ইন্ডিয়া লুকস এট ইট থ্রু সিকিউরিটি লেন্স। সো এখানে অজিত ডোভালের বক্তব্যটা বেশি গুরুত্ব পায় কম্পেয়ার টু সে ফরেন মিনিস্ট্রি। স্ট্রাকচারটা ফরেন মিনিস্ট্রি কেন এমবেসিজ আর আন্ডার ফরেন মিনিস্ট্রি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, ইউ হ্যাভ বিন এক্সপিরিয়েন্স ডিপ্লোম্যাট, যে এমবেসি স্ট্রাকচার, এমবেসি কনসুলেটস অবভিয়াসলি দ্যাট হ্যাজ টু বি আন্ডার ফরেন মিনিস্ট্রি। এই জায়গাতে একটাই ব্যাপার, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে চাইনিজদের, রাশিয়ানরাও, যে ভাই বাংলাদেশে যদি একটা স্টেবল ডেমোক্রেসি না থাকে, লিডিং পলিটিক্যাল পার্টি যদি আউট অফ পলিটিক্যাল প্রসেস থাকে, তাহলে তো বাংলাদেশের মায়ানমারের কি তফাৎ হলো? মায়ানমারে তো এনএলডি, অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে জেনারেল সাহেবের ইলেকশন করতে দেয় না। তাই জন্য মায়ানমারের ইলেকশন যেরকম কলুষিত, প্রশ্ন চিহ্ন আছে, বাংলাদেশের ইলেকশন তাই। এখন এটার হয়তো দোষ তারেক সাহেবের না, এটা হয়তো ইউনূস সাহেব করে গেছেন, কিন্তু টুডে দেয়ার হ্যাজ টু বি এ প্রসেস যে আওয়ামী লীগকে ব্যানটা তুলে এখানে নর্মাল ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। নাইলে ইউনূস সাহেব যেটা করছেন এটাই যদি তারেক সাহেব চালায় যান, যেটা আওয়ামী লীগের ব্যানটা পার্লামেন্টে আইনে, এইখানে ডেমোক্রেসি না থাকলে এখানে কোনো স্টেবিলিটি হবে না বাংলাদেশে। তাইলে আমাদের এই চীনা সাহেবদের, চীনা মামাদের এইখানে ওই ইনভেস্টমেন্ট, আর এখানে আরেকটা ব্যাপার, তো ইউ আর এন এক্সপিরিয়েন্স ডিপ্লোম্যাট, আপনি দেখেন আমেরিকানরা রাখাইন করিডোর চাইছে কেন? ওরা এই চিটাগাং টু রাখাইন স্টেট, এই যে করিডোরটা দিয়ে অস্ত্র টস্ত্র ঢুকায়, ওইখানে রেবেল গ্রুপ গুলি মায়ানমারে, তাদেরকে ব্যাক করে ওইখানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মিলিটারি তাদের পতন ঘটাতে চাইছে। কেন? ওদের ধারণা যে দে আর ফ্রেন্ডলি টু চায়না, সো দে হ্যাভ টু বি হিট। দিস ইজ হোয়াট আমেরিকানস আর ডুইং। এবং আমেরিকানরা যেটা করছে, ইউনূস সাহেব আসার পর আপনি দেখবেন যে আমেরিকানদের যুদ্ধ জাহাজ আসা, পোর্ট অফ কল, নেভেল ডিপ্লোমেসি কি পরিমাণ বাড়ছে। এরা আসার সময় কি করে জানেন? ওই রাখাইন কোস্ট, যেটা আরাকানের যে উপকূল, ওই কিসিংডা কোস্ট অপারেশন করে। কিসিংডা কোস্ট মানে আক্ষরিক অর্থে কিসিং না, এটা হচ্ছে একেবারে কোস্ট ঘেসে আইসে ওইখানে অ্যাসাইন প্লেসে অস্ত্র নামাই দিয়ে তারপরে চিটাগাঙে ঢুকলো, গান বাজনা হইলো, নেভেল ডিপ্লোমেসি অমুক তমুক, এন্ড দেন দে গো ব্যাক। দিস ইজ হোয়াট দ্য আমেরিকানস হ্যাভ বিন ডুইং। তো এইটা চায়না নিশ্চয়ই চায় বন্ধ। এই যে চায়না যে ভাই, আপনি দেখেন যে এই ইনভেস্ট করব, ওই ইনভেস্ট করব, পোর্টে ম্যাক্সিমাম বংলা টংলা, কিন্তু তারা বলছে যে করিডোর, চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, যেটা চায়নার ইউনান প্রদেশ থেকে শুরু হয়ে শেষ হচ্ছে রাখাইন প্রদেশে, ইট হ্যাজ টু বি এক্সটেন্ডেড ইনটু বাংলাদেশ। এটার একটাই পারপাস। আমিও ভাই কলকাতা কুমিং ফোরামে ছিলাম, এই ট্র্যাক টু ডিপ্লোমেসি, আই হ্যাভ অলসো এক্সপিরিয়েন্স অফ চায়না। এখানে করিডোর করার কোনো প্রয়োজন নেই। তুমি ইনভেস্ট যেটা করতেছো, এখানে পোর্ট প্রজেক্টে ইনভেস্ট করলে আজকে এখানে কার্গো শিপ আসবে, কালকে তোমার নেভেল শিপও আসতে পারে। দ্যাটস নট দ্য ইস্যু। করিডোরটা ইয়ে হচ্ছে কি, আমেরিকার যে প্রপোজ যে রাখাইন করিডোর, যেটা ইউজ করে এখানে অস্ত্র ঢুকায়, এইটা নাকচ করার জন্য, এটাকে নেগেট করার জন্য, এটাকে নালিফাই করার জন্য তারা একটা কাউন্টার করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা জমি আছে, আপনি দুই প্রমোটারে দেখাইছেন, এখন দুই বেটাই এসে আপনার দুই কানের নিচে চাক্কু ধরে গেছে, আমারে যে সালার পদ আমারে না দিলে তোরে মারিয়ে দেবো, এবং আরেকজন এটা। তো এখানে চায়নাকে যদি করিডোর এক্সটেনশন না দেয়, চাইনিজরা আপনি লিখে রাখেন আমার কাছ থেকে 1 পয়সা এখানে ইনভেস্ট করবে না। বিকজ অবস্থা তাই তো দেখা যাচ্ছে, কোনো ভিজিটের পর তো আর কোনো ফলো আপ নাই কোনো তরফ থেকে। এক্স্যাক্টলি। কেন জানেন? ওদের আগে ওদের স্ট্র্যাটেজিক ডিমান্ডটা আপনি মিট করবেন, ওই করিডোর এক্সটেনশন করবেন, আমেরিকানদের এটা নাকচ করবেন, দেন উই উইল কাম এন্ড ইনভেস্ট। আমরা মংলাতে, আমরা পায়রাতে, এবং ওই চিটাগাংয়ের কাছে আনোয়ারা, দিজ আর অল পোর্ট প্রজেক্টস। আপনি লক্ষ্য করেন আমেরিকা এটাকে বানচাল করতে চায়। এখন এই জায়গাতে কি বাংলাদেশের আমেরিকার কাছে গুরুত্বটা কেন? ইন্ডিয়া আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হলো, ইন্ডিয়া মায়ানমার ভাঙে পড়ুক এটা চায় না। ইন্ডিয়া জানে এটার সিভিয়ার রেমিফিকেশন হবে, সো উই আর নট ইন্টারেস্টেড ইন দ্য ব্রেকআপ অফ মায়ানমার। তার ফলে আমেরিকানরা আমাদের কাছে, আমাদের অনেক বড় সীমান্ত মায়ানমারের সাথে, প্রায় 1600 কিলোমিটার, এই সীমান্ত ব্যবহার করে আমেরিকা কিন্তু সিভিল ওয়ারে ইন্টারভেন, খেলাধুলা, যেটা ওরা ভাই আপনি 79-80-তে হোয়াট দে ডিড ইন পাকিস্তান, আফগানিস্তান, দে ইউজ পাকিস্তান অ্যাজ এ ফ্রন্ট লাইন স্টেট আফগান সিভিল ওয়ারে ইন্টারভেনশনের জন্য। এই জেহাদিদের অস্ত্র, অমুক তমুক, দিস দ্যাট, দে বিল্ট আপ ওসামা বিন লাদেন। তারপরে ওই ফ্র্যাঙ্কেস্টাইন তাদের খাইছে। যাই হোক, এখানেও তারা এই জিনিসটা করতে চাইছে। আমেরিকানরা তো কোনো গেইনফুল ইনভেস্টমেন্ট বাংলাদেশের পরিকাঠামো এইসব করবে না। আপনার কাঁধে বন্দুক রেখে তারা গোলাগুলি করবে, দে আর ট্রাবল মেকার্স। এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, ইউ আর এক্সপিরিয়েন্স ডিপ্লোম্যাট,
আমার ওই দেশে তেল আছে, গো এন্ড টেক ইট, মেক মি রিচ, দিস ইজ দ্য আমেরিকান প্রেসিডেন্ট, ইউ টু মেক হিম রিচ, নাইলে সে ভেনেজুয়েলা দখল ওর তেল আমি সামলায় নিলাম। এ তো লুটপাট, এ তো গ্যাঞ্জাম। ওই আপনার বাংলাদেশে গুন্ডা পান্ডা আছে না সব, কালা জাহাঙ্গীর অমুক্ত, এ তো ধলা জাহাঙ্গীর। যাই হোক, আমেরিকা আর চায়নার এই যে জিও পলিটিক্যাল পাওয়ার প্লেটা যেই জায়গায় চলে গেছে মায়ানমারকে কেন্দ্র করে, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া এটার মধ্যে জড়ায় না। ইন্ডিয়া পরিষ্কার বলছে আমেরিকানদের না, এটা হবে না। এবং আমেরিকান যে সিআইএ ট্রেনার যে মায়ানমার রেবেল গ্রুপকে হেল্প করে ফেরা আসার সময় সে গ্রেপ্তার হয়েছে, প্রায় 2 মাস হয়ে গেল, এখনো তাকে ছাড়েনি। প্রচুর প্রেশার ওয়াশিংটনের, ইন্ডিয়া যে ম্যাথিউ ভ্যান ডাই, তার অর্গানাইজেশনের নাম সানস অফ লিবার্টি, এগুলি সব কাভার অর্গানাইজেশন, বেসিক্যালি সিআইএ। ইন্ডিয়া has arrested him and put him in jail. তার সাথে তার 7 জন ইউক্রেনিয়ান চালা চামুন্ডা যারা এক্সপার্ট ইন ড্রোন টেকনোলজি। ইউক্রেনিয়ানস আর ভেরি গুড উইথ ড্রোন। সবাইকে জেলে ঢোকায় গেছে, একটা লোককেও ছাড়ে নেই। এবং এটা অবভিয়াসলি কে সব থেকে বেশি খুশি হইতেছে? চায়না খুশি হইতেছে যে ইন্ডিয়া ইজ নট অ্যালাউইং ইউনাইটেড স্টেটস টু ইউজ নর্থ ইস্ট ইন্ডিয়া ফর প্লেইং মিসচিফ ইন মায়ানমার। এতে সব থেকে বেশি খুশি কে হইতেছে? যে ইউক্রেনিয়ান গুলিকে জেলে ঢুকা রাখছে পুতিন সাহেব। পুতিন সাহেব খুশি হইতেছে। এবং কিছুদিন পরে এই ব্রিক্স এর সামিট দিল্লিতে, অজিত ডোভাল আজকে গেছে চায়নাতে, উনি শি জিনপিং কে আনার ব্যবস্থা করবেন। অলরেডি উনি পুতিন সাহেবকে ফিট করেছেন, পুতিন সাহেব আসবেন। এখন দেখেন, ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টুডে হি ইজ ইন বেজিং, আওয়ার ফরেন মিনিস্টার হি ইজ ইন মস্কো। একজন পুতিনের সাথে হ্যান্ডশেক, একজন শি জিনপিং ওয়াং এর সাথে হ্যান্ডশেক। এদের দুজন কাহিনী, মানে ব্যাপারটা কি যে আমেরিকা, তুমি, আমি তোমার স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু তুমি যদি আমার হাত পছড়ানোর চেষ্টা করো বাংলাদেশ ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে, আই এম গোয়িং টু প্লে দ্য ব্রিক্স কার্ড। ব্রিক্সে আপনি জানেন ভাই, ব্রিক্স কে নিয়ে সব থেকে বেশি ট্রাম্প সাহেবের ভয়টা কোথায়? যে ব্রিক্স কারেন্সি, এটা চাইনিজ প্রপোজাল, ইন্ডিয়ানরা এখন অব্দি এটা নিয়ে খুব একটা করেনি। আমেরিকা বেশি বাড়াবাড়ি করলে উই উইল সে ইয়েস ব্রিক্স কারেন্সি, লেটস গো হেড। ব্রিক্স টুডে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সিয়াল মানে ইন্টারন্যাশনাল গ্রুপ, মানে আউটসাইড ইউরোপিয়ান ইউনিয়ন যদি আপনি ধরেন, বা রাশিয়া চায়নার মতো ইকোনমি, ইন্ডিয়ার মতো 4th লার্জেস্ট ইকোনমি এর মধ্যে আছে, ইন্দোনেশিয়া ইত্যাদি সব ঢুকছে, ইভেন ইরান আছে। এই জায়গাতে ব্রিক্স এর সামিটে না আসলে তারেক সাহেব, শুধু আমরা না, ওনার উপর চীন রাশিয়াও বসা করবে। রূপপুর প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার, চীনের এতগুলি প্রমিস প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা খলিল সাহেবের পক্ষে অত সোজা হবে না। আর এই এনি কেস চাইনিজরা জানে আমেরিকান ম্যান, কোনো সেন্স মেক করে না তারেক রহমান সাহেব যেভাবে ডিসিশন নিচ্ছে। আমি এটাকে, আমার সাথে আরো 2-1 বন্ধু বলেছে এটা একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন, আনএক্সপ্লেনেবল। কি মনে হয় আপনার? দেখেন ভাই, আর্টিফিশিয়াল মানে কি? ইফ ইজ ট্রাইং টু প্রজেক্ট স্ট্রেংথ, আমি ইন্ডিয়ারে পাত্তা দিলাম না, দেখছো আমি ইন্ডিয়া ডাকছে আমি গেলাম না। এইটারে আমরা একটা কথা কই, আমার মা বলতো যে নিজের নাক কাইটে অপরের যাত্রা ভঙ্গ করলাম। উনি নিজের নাক কেটে অপরের যদি যান, ইন্ডিয়ার কিচ্ছু আসে যাবে না। এন্টায়ার বাংলাদেশ ট্রেড যদি বন্ধ হয়ে যায়, 12-13 বিলিয়ন ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আপনি বলেন তো ভাই, ইউ আর সাচ এ ভেটারান ডিপ্লোম্যাট, যার 650 to 700 কিছুটা অসিলেট করে, আপ ডাউন করে, $1 million যার অ্যাসেট, ইয়ে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তার $12 billion ট্রেড, পাকিস্তানের ট্রেড বন্ধ হয়েছে, আমাদের কিছু আসে গেছে। আরেকটা জিনিস কিন্তু হবে, তারেক সাহেব এটা ভুলে গেছেন, রিসোর্স ডিনাইলের মধ্যে শুরু হয়তো হবে ডিজেল দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে, এরপর কিন্তু পানির ব্যাপারটাও আছে, গঙ্গা চুক্তির নবায়ন টবায়ন ইত্যাদি। আর শোনেন, আপনি চাইনিজদের এনে ওই তিস্তাতে ট্রেজিং করে আপনি 20% ওয়াটার এফিসিয়েন্সি বাড়াইতে পারেন, কিন্তু মেইন ব্যাপারটা কিন্তু আপস্ট্রিম থেকে যদি পানি না আসে, ইউ ক্যানট ম্যানুফ্যাকচার ওয়াটার হিয়ার। ওকে, ইউ ক্যান ইনক্রিজ ড্রেজিং করে, ওয়াটার ম্যানেজমেন্ট করে, স্টোরেজ ড্যাম করে আপনি 20% এফিসিয়েন্সি বাড়াইতে পারেন, এর বেশি না। এখন তারেক সাহেব এগুলি আদৌ বোঝেন কিনা, হাইড্রোলজি ইজ এ ভেরি কমপ্লিকেটেড সাবজেক্ট। আমরা অনেক কষ্ট করে, যেহেতু আমরা জার্নালিজম করি, এই ইস্যুগুলি বুঝতে অনেক লোকজন দিয়ে বুঝে টুঝে, আইনুল নিশাদের মতো লোকজনের সাথে কথা বলে, বা আমাদের এখানে ধ্রুব বাবু, এদের থেকে বুঝে টুঝে, প্রশ্নটা হয়েছে যে কোনো কিছুতে এক্সপার্টাইজ নাই, আর্টিফিশিয়ালি আমি একটা খুব স্ট্রং ম্যান, আমি এই এগুলি, দিস উইল নট লাস্ট। অ্যাট দ্য ফার্স্ট সাইট অফ ট্রাবল, কাশের ঘরের মতো এগুলি ভেঙে পড়বে।
এটা ক্ষতি যেটা হবে, আমার যেটা ফিলিং কি জানেন, বাংলাদেশের সাধারণ মানুষ আমি আবারও সাধারণ মানুষই ভুক্তভোগী হবে। না, এখানে একটা জিনিস দেখেন, বাংলাদেশের সাধারণ মানুষ দেশে শুধু না, বিদেশে গিয়ে কি অক্লান্ত পরিশ্রম করে এই আরব দেশগুলিতে, চাবুক খায়, পিঠা খেয়ে আরব শেখদের, তারপরে এরা কইরে কিছু টাকা জমায়। আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের এলিট, এই দরবেশ টরবেশ, এরা সবচেয়ে বদমাশ, এরা টাকা পয়সা বাংলাদেশ থেকে বাইরে পাচার করে। কিন্তু বাংলাদেশের কমন বিন, ওই সাতচু মিয়া মাচ্চু মিয়ারা যারা গিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা এই মরুভূমিতে কাজ করতেছে, এরা এই কষ্টে জমানো টাকা দেশে পাঠায়। চাচা আমার জন্য একখানি জমি রেখে দিও। I know how it works. Why? Because he believes in Bangladesh. This man is not an elite. He's a worker, শ্রমিক. But he believes in Bangladesh. He is more patriotic than Mr. Dorbesh. Now, Mr. Dorbesh is a rascal. সে টাকা বাইরে পাচার করছে। Saudi Arab, these that we know where the money has gone. আরো এই ধরনের যারা এলিট ক্রনি ক্যাপিটালিস্ট। বাট এই যে কমন ম্যান, বাংলাদেশ তো ভাই দুইটা বড় ইকোনমি, একটা গার্মেন্টস, একটা রেমিটেন্স। ইউ নো ইট, আই ডোন্ট হ্যাভ টু রিপিট ইট। তো এই রেমিটেন্স ইকোনমির ব্যাকবোনটা কি? এই সাতচু মিয়া মাচ্চু মিয়ারা যে অক্লান্ত পরিশ্রম করে আরব শেখদের জালি বেদ খায় ওই ডেজার্টের মধ্যে, ওই লিবিয়া, ওই এখানে তো খুব ডেমোক্রেটিক না এরা, মুসলমান বলে, আর এরা বাঙালি মুসলমানকে মুসলমান বলে মনে করেন। আই হ্যাভ সিন সেভারাল ইনস্টেন্স, বলে ইনকো তরিকে সে মোহাম্মদ রসুল নেই বলনা था। ওই যে মোহাম্মদের রসুল একটু বাঙালি টাইপের রসগুল্লা, তো আমাকে বলে আপ বাঙালি ইতনা বেহতরিন, আমরা বচপন মে হাম উর্দু কা তালিম লিয়া, এই জন্য আমি মোহাম্মদের রসুল বলি, বাঙালি মুসলমান বলে মোহাম্মদ রসুল। এইখানে বলে যে ইনকো তো তরিকে সে মোহাম্মদের রসুল নেই বলনা था, ये क्या साले 2 নম্বরই মুসলমান। যাই হোক, I don't want to get into that. But these are the people যারা অক্লান্ত পরিশ্রম করে দিবারাত্র খাইতে ওই কিছু ডলার পাঠায়, চাচা আমার জন্য একটা জমি রাখো। বাংলাদেশ ইকোনমিক সিস্টেমকে তারা স্ট্রেনথেন করে, এখানে টাকাটা ঢুকায়। রেমিটেন্স যোদ্ধা বলেন, আপনি যাই বলেন, এই লোকগুলি কিন্তু এই টাইপের লোক, and I have great sympathy for them. এদের এই ইকোনমি, বাংলাদেশের ইকোনমি এই জায়গাতে তারাই আছে। আজকে বাংলাদেশের ইকোনমিতে ধস নামলে এই সব লোক ঝাড় খাবে, এবং আরো লোক বিদেশে যেতে বাধ্য হবে, কিছু করার নেই, কোথায় গিয়ে কি করবে। হ্যাঁ, তো এই জায়গাতে যদি বিন্দু মাত্র বাংলাদেশের মানুষের জন্য ফিলিং থাকে এইসব পলিটিশিয়ানদের, এইসব তারা এই 2 নম্বরই ক্রনি ক্যাপিটালিস্ট এইসব ব্যাকিং টেকিং না করে এটা বাংলাদেশের ইকোনমিটাকে সিরিয়াসলি, এবং বাংলাদেশের ইকোনমি ফিক্স করতে গেলে ইন্ডিয়ার সাথে আপনাকে ইন্টারাক্ট করতে হবে। দের ইজ নো ওয়ে, বিকজ ইন্ডিয়া ইজ ইউর ডাইরেক্ট নেবার। ভাই, ইউ ক্যান চুজ এ ফ্রেন্ড, ইউ ক্যানট চুজ ইউর নেবার। জিওগ্রাফি হ্যাজ গিভেন ইউর নেবার, তোর 3 দিকে ইন্ডিয়া। হ্যাঁ, তো এই জায়গাতে তুমি এখানে যদি পায়ে পায়ে দিয়ে ঝগড়া করো, কাটিবাজি করো, আঙ্গুল দাও, এটার ইম্প্যাক্ট তো ভালো হবে না। আমি এখন অনেকে বলবে যে আমি হুমকি দিচ্ছি, হুমকি না, দিস প্র্যাকটিক্যাল থিং। আই নো হাউ দ্য ইন্ডিয়ান স্টেট ওয়ার্কস। আমার খুব কাছের থেকে ইন্ডিয়ান স্টেটকে দেখার অভিজ্ঞতা আমার আছে, বিকজ সাংবাদিকতা করছে। উই অলসো নো হাউ দ্য বাংলাদেশ স্টেটস ওয়ার্ক। আমি বাংলাদেশে সাংবাদিকতা করছি, আমি বিস্তর লোকজন চিনি, নিজের দেশ বলেই মনে করি। এই জায়গাতে বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়া নিডস বাংলাদেশ, বাংলাদেশ নিডস ইন্ডিয়া। আপনি ডিপ্লোমেট, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমাদের যেমন বাংলাদেশকে দরকার, বাংলাদেশ ইন্ডিয়া। আমি তো পার্সোনালি, এবং আওয়ামী লীগ বা আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের অংশ, তারা তো যেভাবে হোক ইন্ডিয়ার সাথে আপনার স্বাভাবিক ভালো সম্পর্ক আমরা চাই। কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যায়, আপনার যারা এই আওয়ামী বিরোধী আছে, এরা তো কোনো এঙ্গেজমেন্টটাকে, প্রত্যেক এঙ্গেজমেন্টে বলা হয় যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা আমরা কাউন্টার ন্যারেটিভটা দাঁড় করাইতে পারি না। অথচ আমি দেখাচ্ছি, আমি গত 1 বছর ধরে ভিডিও বানাই, আমি দেখালাম যে আসলে একটা ইনস্ট্যান্স নাই কোথাও যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করছে। বরঞ্চ আমরা দেখলাম ভেরি হার্ড বার্গেইনার। दिल्ली के একটা অভিনয় আছে, बहन जी तो भाई बहन जी को कुछ नहीं कर सकते, बहन जी अपना हिसाब बिल्कुल बराबर कर लेते। না, শেখ হাসিনার একটা ব্যাপার আছে, আমি এটা পার্সোনালি আপনাকে বলছি, আই অলসো নো আপা ভেরি ক্লোজলি, কি ইন্ডিয়া আমার বন্ধু, আমার আব্বারও বন্ধু ছিল, আমাদের সবারই বন্ধু। ইন্ডিয়ার কোন ইম্পর্টেন্ট জিনিস যেমন ধরেন ট্রানজিট, এটা আমি দেবো, কিন্তু আমার দেশের স্বার্থ আমি জলাঞ্জলি দিয়ে কোনো সময় কিছু করব না, এবং আমার দেশ আমি কি করে চালাবো এটা আমি বুঝি। এটা আমাকে কেউ
মানে ডিক্লারেশন দেবে না। এই জন্য আমি জানি আমাদের অফিসারদেরকে নরেন্দ্র মোদী, তার আগে প্রণব মুখার্জি ক্লিয়ার ইনস্ট্রাকশন যে শি ইজ এ ভেরি সেন্সিটিভ লেডি, ওকে খুব বুঝে হ্যান্ডেল করবা। एमन किसी कोनो समय बोलबे ना जे शी फील्स इंसल्टेड। बहन जी को एडवाइस दीजिए, सजेस्ट कीजिए, बट उनको इंसल्ट लगेगा ऐसा कुछ मत कीजिए, एकदम क्लियर इंस्ट्रक्शन। এই জায়গাতে একটা কথা বলেই আমরা অনেকক্ষণ কথা বলতেছি, আপনারা সবই বোঝেন, আপনি তো ভেটারান ডিপ্লোম্যাট মানুষ, আপনি এখানে কাউন্টার ন্যারেটিভটা দাঁড় করানো খুব সোজা। সেটা হয়েছে যে এই জায়গাতে জাস্ট এই যে আপনি কি জানেন যে ইন্ডিয়ার টোটাল যে ট্যুরিস্ট ট্রাফিক, যেটা আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি হিসাব করে, মাঝে এই গন্ডগোল গেছে ইউনুস সাহেবের আমলে, কিন্তু তার আগে ইন 23-24 আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, বাংলাদেশ ইজ আর দ্য সিঙ্গেল লার্জেস্ট। আমি আপনাকে দুইটা ইনস্ট্যান্স দিয়ে দিই। বাংলাদেশ ইজ আর দ্য সিঙ্গেল লার্জেস্ট ট্যুরিস্ট গ্রুপ কামিং টু ইন্ডিয়া। 24 point something, nearly 25%, 1/4 of all tourists coming to India are Bangladeshis. কেন অন্য জায়গার লোক এটা ইন্ডিয়াতে বেড়াইতে আসলাম, অমুক করতে আসলাম, এখানে সাহেব মানুষ চন্ডি চরস খাবে, একটু খুশ হবে, বীজ টিজ। বাংলাদেশের লোক তো প্রয়োজনে এখানে আসতেছে, শাড়ি কেনার থেকে শুরু করে ডাক্তার দেখানোর থেকে কিসের জন্য আসেন আপনি বলেন? আমি তো এটা নিজে জানি, কেন আমাদের কাছে ভিসার রিকোয়েস্ট, দাদা এটা করে দাও, শাড়ি কিনে জামু বিএসএফ একটু করে দাও যাতে আমার বর্ডারে ভেজাল না করে। আমরা তো এটা ডে টু ডে বেসিস। আর এখানে আরেকটা ব্যাপার, দিস ইজ আ মিউচুয়াল রিলেশনশিপ, বোথ কান্ট্রিজ নিড ইচ আদার। সাধারণ মানুষের স্বার্থেই এই সম্পর্কটা ইভেন হ্যান্ডেড হওয়া দরকার। আর এই যে গোষ্ঠীটা, তাদের বলা যে তোমরা ইন্ডিয়া বিরোধিতা করতো, বাপের অসুখ যখন হবে ইন্ডিয়ান মিশনে ভিসা নিতে আসছো, ঠ্যাং ভাঙে ফেলবো, খবরদার ইন্ডিয়া না, শালা চীনে যাও, গো টু সিঙ্গাপুর। অবশ্য এখন এরা যে টাকা পয়সা করে নিছে, আমি শুনছিলাম মাঝে যে ওয়ান অফ দ্য উপদেষ্টা, উপদেষ্টা চলে যাবে। না, এখন তো আমেরিকা কেন, এখন তো ধরেন 8,000-9,000 কোটি টাকার মালিক। হ্যাঁ, তো এখন সিঙ্গাপুর ওই মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যাবে, এখন তো আর ইন্ডিয়াতে আসার দরকার নেই। কিন্তু যদি আসো কোনো কারণে, তুমি বা তোমার চাচা বা মামা ঠ্যাং ভাই গেল, খবরদার ইন্ডিয়ান ভিসার জন্য আসবা না। এখানে এদের কথা ছেড়ে দেন, এদের খুব গুরুত্ব। হ্যাঁ, দে আর এ নিউসেন্স, দে আর এ নেসেসারি নিউসেন্স, আই এগ্রি উইথ ইউ। এবং এরা এই একটা ন্যারেটিভের ওপর রাজনীতিটা করে। কিন্তু এখানে দুইটা প্রশ্ন, একটা যেটা আপনাকে বললাম ইন্ডিয়ান ভিসা, সেকেন্ডলি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়া থেকে এই এসেনশিয়াল কমোডিটিস অমুক তমুক এগুলি, মানে আমার কোটা বাড়াও, আমার ডিজেল বাড়াও, ডোন্ট এভার আস্ক ফর দিস। ইফ ইউ হ্যাভ, যদি ইল্লত বলে কিছু থাকে এইটা আর চাইবা না, যাও চীন বা আমেরিকা থেকে নিয়ে আসো। আর একটা ফাইনাল জিনিস আমি আপনাকে বলি, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই যে বর্ডারে যে ধরেন মাঝে মাঝে টেনশন হয়, দিস এন্ড দ্যাট, এগুলি আমাদের এদিকেরও অনেকের অনেক সমস্যা আছে, এগুলি আমি বলবো না। কিন্তু একটা ব্যাপার কিন্তু আপনি খেয়াল করবেন, যে এই যে বর্ডার হাট, আপনি নিশ্চয়ই তখন সার্ভিসে ছিলেন যখন এই বর্ডার হাটগুলি কিরকম ভাই, কিরকম পপুলার হয়েছিল আরুন ভাই, আপনি বলেন তো। আমি তো ত্রিপুরার মানুষ, আমি দেখতাম বর্ডার হাট মানে একটা উৎসব রীতিমতো, যে আরে আমি ওইখানে যাবো, আমার জিনিসপত্র, হ্যাঁ বাংলাদেশের জামদানি কিনু, আরে আমার অমুকের জন্য। মানে এই বর্ডার হাট যে একদিকে যেমন ভিসার জন্য 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে যাচ্ছে 48 ঘন্টার মধ্যে, আরেকদিকে এই যে বর্ডার হাট যখন হচ্ছে, বর্ডারের মানুষ দুই দিকে আইসে, মানে একটা রীতিমতো উৎসব। তাই জন্য আমি এটা এখনো বিশ্বাস করি, বাংলাদেশের এভারেজ মুসলমানদের, মডারেট মুসলিমস, তারা ধর্মপ্রাণ, কিন্তু বাড়াবাড়ি করার ব্যাপার নাই, এবং তারা ইন্ডিয়ার সাথে একটা বন্ধুত্ব, তারা এগুলি মানে এটা মানে ইন্ডিয়া স্বার্থের কারণেই হোক, যে কারণেই হোক, আর স্বার্থের কারণে কেন হবে? আমি তো এটা মানে আমার এগুলো শুধু স্বার্থ হিসাবে কেন দেখা হয়? দুই প্রতিবেশী, না, আমি এটাও দেখছি যে অন্যদের সাথে হয়তো একটা গ্যাপ থাকে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। অচিন্ত কুমার সেনগুপ্তের একটা কবি, অচিন্ত কুমারের একটা ইয়ে ছিল যে আমরা বাঙালি বিভক্ত জাতি, দুর্ভাগা জাতি, কিন্তু আমরা ভাষায় এক, ভালোবাসা এক। আমি তো নিজে বাংলাদেশের থাইকে দেখছি যে কি টাইপের রিসেপশন। আমার দেশের বাড়িতে গেলে
মানে আমি যখন চলে আসতে চাই, হ্যাঁ ছুটির দিন আমি ওই জুম্মাবারের দিন যাইতাম। হ্যাঁ, বলে এই মিয়া তুমি তো এখন অনেক বড় মাস্তান হয়েছ, হ্যাঁ প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই এখানে তোমার যাতায়াত, তুমি এই দেশে, মানে এমন হবে কথাটা বলবে যাতে আমি দেশে থাকি, আরো কয়েকদিন থাকো, এইটা আনি, এইটা খাওয়ামু, ওইটা খাওয়ামু। হ্যাঁ মানে ওই রহিম চাচার যে ফ্যামিলি আমার গ্রামের, আমার জ্যাঠামশাইয়ের বন্ধু টন্ধু ছিল এরা, তো সেই কথা মানে স্মরণ করে ইয়ে করে মানে মানে অভ্যর্থনা, অতিথি আপ্যায়ন, মানে যেভাবে এই দাওয়াতটা, মানে বললাম তো বাংলাদেশে মানে পিপল ইন বাংলাদেশ ক্যান কিল সামবডি বাই হসপিটালিটি। আমি এটা নিজের অভিজ্ঞতা আমার আছে। এখন দোষ নাই, আমিও বাঙাল মানুষ, খাইতে ভালোবাসি। এই যে জাস্টিস শামসুদ্দিন মানিক বেচারা, মানে এত খারাপ লাগে দুলা ভাইয়ের এই অবস্থা। ওর ওয়াইফ আমার বই সাবির আহমেদ, দাদা কি করতেছো? আমি কাম করি। তোর দুলা ভাইরা আজকে 10টা না 12টা ইলিশ মাছ কেউ দিয়ে গেছে, জজ সাহেব ধারাটা দেবে হোয়াইট চটে কেউ ইলিশ মাছ দিয়ে, তো তুমি আসো, দুলা ভাই কয়ে গেছে, তোমার ডাক। গেলাম, যাওয়ার পর আপনি বিশ্বাস করুন ভাই, এটা 2017 সালের ঘটনা। আপনি কলিরে জিজ্ঞেস করতেন ইফ ইউ নো হার। 26 পিস ইলিশ এক পথে বসে খেলাম, বাস। দাদা তুমি তো কইছো না কি করতে হইব, সরষা দিয়ে রাঁধবো, কিচ্ছু করতে হইব, শুধু ভাস। ওই ওই ইলিশের স্বাদ তো মানে আলাদা ব্যাপার। তো বললেন ভাস, 26 পিস ইলিশ এক পথে বসে খেলাম, তারপর 2টা মিল অফ। আমি যার বাসায় থাকতাম তারে এসে যখন কইলাম, ভাবি বলছে আপনি এরকম উল্টা পাল্টা খান, শরীর টরীর খারাপ করলে। আমার বউয়ের নাম করে বলছে সর্বরিকে আমরা কি জগৎ। আমি দেখেন বাঙাল মানুষ, জীবটা বড় 6 হাত লম্বা জীব। আমার দাদু বলে একটা আস্থা পাঠা গায়ে লইতো ত্রিপুরার, যে এরকম কথা আছে। তা আমিও পাইছি এই ইলিশ, তো কোনো সময় এই স্বাদ তো নাই। তো বইনটা কইছে বইন বাস। এখন দেখেন বইনের তো কি অবস্থা কি। আর দুলা ভাই আমাদের বর্ডার পার করতে গিয়ে একটা সুপ্রিম কোর্টের জাস্টিস মায়ের ধর করে বেচারা তো মারা যায় অবস্থা। আই এম ফিলিং সো ব্যাড। তো যাই হোক, প্রশ্নটা যে একটা পিপল টু পিপল লেভেল রিলেশন, এই যে আওয়ামী লীগের লোকজন এখানে এসে আসে, আমি আপনাকে বলতেছি, এই আমার বোন রোকেয়া প্রাচীন, সেও বইন আমার তো বইনের ব্রিগেড পুরা। তো সে বড় অভিনেত্রী, এখানে থাকছে, আমরা বাড়িটাই ঠিক করে দিছি। তো বইন একটু টেনশন করতেছে যে বাড়ির যে কন্ট্রাক্ট অমুক তমুক। বাড়িওয়ালা আইসে, আমি গেছি ঠিক করতে পারি, কইলাম যে উনি বাংলাদেশের খুব বড় অভিনেত্রী। ও তো বাংলাদেশ, তাই নাকি? বড় অভিনেত্রী, আচ্ছা। বাংলাদেশের সিনেমা তো আমরা এখানে দেখতে পারি না, অ্যাকাউন্ট গালিগালাজ করলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে বাংলাদেশের এত ভালো ভালো সিনেমা দেখতে। তারপরে বলো বাংলাদেশের মানুষ থাকে, কন্ট্রাক্ট কিছু করা লাগবে না, কাগজপত্র দরকার নেই, আপনি থাকেন এখানে, ভাড়া যখন সম্ভব পারলে দেবেন। কেন জানেন? ওই লোকটা আটকাই এলো, আওয়ামী লীগ বন্ধু, হ্যাঁ জামাই তো এলে ঠ্যাং ভাঙ গেল। আমি যখন বিডি নিউজে কাজ করি, আপনি বিশ্বাস করবেন না, এইখানে আমি আমার এক শিষ্য তো তৌফিক, যে আমার এইটা ছিল, বললো ওরে নিয়ে যান, ও একটু ইন্ডিয়ার ইলেকশন দেখুক, একটু বুঝুক, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটা আমাদের লোকজনের বোঝা উচিত। তো সে এইখানে, আমি যেখানে থাকি ভাই, যাদবপুর অঞ্চল, এগুলি হয়েছে ইপিডিপি কলোনি, সব ইস্ট বেঙ্গল ডিসপ্লেস পার্সন কলোনি ছিল, সবই বাঙাল। এখানে যদি আপনি সন্ধ্যাবেলা যান, ওই দাদু টাদুরা সব বৈশা আছে, আপনার মনে হবে আপনি বরিশালের কোথাও বৈশা আছে। তো এরা এখানে গিয়ে রিয়াজুল এদেরকে ইন্টারভিউ করা শুরু করছে। সেই কইছে বাংলাদেশ, তো বাংলাদেশ তখন শেখ হাসিনা পাওয়ারে, শেখের বেডি আছে, সামাইত্যাটিরে ফাঁসিতে তুলছে। দিস ইজ দি ডায়লগ। মানে এই রিয়াজ আমাকে আইসে বললো যে আমার তো মনে হয় এই যাদবপুর কনস্টিটিউন্সি আপা যদি ইলেকশনে দাঁড়ায়, উনি মমতা ব্যানার্জিকে হারাই দেবেন। কারণ মমতা ব্যানার্জি এই বঙ্গের মানুষ, এই ইস্ট বেঙ্গলি এরিয়াতে মমতা ব্যানার্জির অতটা পপুলারিটি ইয়ে নাই। আর মমতা ব্যানার্জি একটু এখানকার বিহারি মুসলমান, ওদের সাথে একটু ওটা বসা বেশি করে, তো এটা আবার বাঙালি মুসলমানরা পছন্দ করে না, বুঝতে পারছেন? এই অনেক ফ্যাক্টর আছে। হ্যাঁ, ওই পার্ক সার্কাস, তিলজলা, ওই সব লোকজন হচ্ছে মমতার একটু কাছের লোক। এইটা নিয়ে বাঙালি মুসলমানদের একটু রিজার্ভেশন আছে। যাই হোক, এই জায়গাতে এইসব লোক বলছে এখানে শেখ হাসিনা দাঁড়ালে ইলেকশন জিতে যাবে, আপা এখানে দাঁড়ালে ইলেকশন জিতে যাবে। কেন? বলে যারাই কইছি যে আমরা তো একটু আওয়ামী লীগ শেখের বেডি আছে, জামা ইত্যাদিরা ফাঁসিতে তুলছে, এইসব লোক মহা। আমি এটাই বলতেছি যে বিভক্ত জাতি, দুর্ভাগা জাতি, দেশ ভাগ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রাণ গেছে, মন্ডান্তরে প্রাণ গেছে, পার্টিশন 71, এখানে নকশাল মুভমেন্ট হয়েছে,
কিন্তু এই নকশাল মুভমেন্ট চলাকালে এখানে যখন বাংলাদেশের মুক্তি হয়েছে, কোনো বাংলাদেশের লোকের গায়ে হাত পড়ছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। যে না এরা তো আমাদের, ওই আমাগো মানুষ। আমি যেটা বাংলাদেশে পাইছি, যে আমার দাদা তো আমাগো মানুষ, এই আমাগো মানুষ ফেরোমিনা কিন্তু সাংঘাতিক ভাবে কাজ করে, বুঝতে পারছেন? তো এইখানে আমার বোয়িং বলতেছে যে না ওই তো সমাধান হয়ে গেছে। আমি তো ভাবিনি, আমি ভাবছি কাগজপত্র নিয়ে ভেজাল টেজাল। ও বাংলাদেশ, ঠিক আছে আগে যখন পারবেন টাকা পয়সা দেবেন, অসুবিধার কিছু নাই, যা হয় দেবেন, এরকম একটা ব্যাপার।